ইন্দোনেশিয়ার নিউ গিনি দ্বীপের গভীর রেইন ফরেস্টে দাঁড়ালে প্রথমেই যে অনুভূতিটা হয় তা হলো প্রকৃতি যেন নিজের ছন্দে শ্বাস নিচ্ছে। চারিদিকে পাখির ডাক, পোকামাকড়ের শব্দ আর ঘন পাতার উপর বৃষ্টির পড়া টুপটাপ সব মিলিয়ে অদ্ভুত এক নীরবতা তৈরি করে। এতটাই ঘন এই বন যে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে খুব কষ্টে নিচে নেমে আসে। আর এই জঙ্গলের ভেতরেই বাস করে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন এক উপজাতি করোয়াই। আজও তারা আধুনিক শহরের ভিড় থেকে অনেক দূরে। এই অরণ্যের মাঝেই তারা নিজেদের পৃথিবী গড়ে নিয়েছে। আমাদের পৃথিবীর একদিকে যখন মানুষ আকাশ ছোঁয়া ভবন বানাতে ব্যস্ত, তখন করোয়াইরা বেছে নিয়েছে সম্পূর্ণ বিপরীত পথ। তারা ঘর বানায় মাটিতে নয়, গাছের মাথার উপরে, কখনো কখনো 30 থেকে 35 মিটার উঁচুতেও। এই বাড়িগুলি শুধু উঁচু নয়, তাদের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কেন তারা গাছের এত উঁচুতে বাড়ি তৈরি করে, কিভাবে সেই বাড়িতে বাস করে, আর তাদের এই অদ্ভুত জীবনযাপনের পেছনে কোন কারণ লুকিয়ে আছে। এক কথায় এক অদ্ভুত জীবন। গাছের গুড়ির উপর ঘর বানিয়ে তারা কিভাবে বাস করে তারই উত্তর জানব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউ গিনি এই দুই দেশ মিলেই গঠিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউ গিনি। দ্বীপটির পশ্চিম দিক ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত, যাকে সাধারণভাবে পাপুয়া প্রদেশ বলা হয়, আর পূর্ব দিকটি হল স্বাধীন দেশ পাপুয়া নিউ গিনি। নিউ গিনি দ্বীপটি ভূগোলের দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে রয়েছে উঁচু পর্বতমালা, ঘন রেইন ফরেস্ট, বিস্তীর্ণ নদী অঞ্চল এবং অসাধারণ বৈচিত্র্যের বন্যপ্রাণী। দ্বীপটির বড় অংশই এখনও মানবহীন এবং অক্ষত। সবসময় কুয়াশায় ঢাকা, স্যাঁতসেঁতে ভূগন্ধে ভরা, আর চারিদিক শুধু বন্যপ্রাণী শব্দ। এখানকার গড় তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতা সারা বছরই প্রায় 100%। প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। কিছু দক্ষিণাঞ্চল শুকনো হলেও অধিকাংশ জায়গায় রেইন ফরেস্টের জলবায়ু। এই দ্বীপের বিশেষত্ব হলো এখানে এখনও বহু উপজাতি বাস করে, যাদের জীবনযাত্রা যেন কয়েকশো বছর আগের সময়ে আটকে আছে। আধুনিক বিশ্বের সাথে তাদের যোগাযোগ খুবই সামান্য হয়েছিল। বাইরের পৃথিবী তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে মাত্র কয়েক দশক আগে। 1978 সালে একজন নৃবিজ্ঞানী নিউ গিনির গভীর জঙ্গলে অভিযান চালাতে গিয়ে প্রথমবারের মতো করোয়াই সহ কয়েকটি বিচ্ছিন্ন উপজাতির সাথে সাক্ষাৎ করেন। তারা এমন মানুষদের দেখেন যারা আধুনিক সভ্যতা, প্রযুক্তি, এমনকি ইন্দোনেশিয়া বা দেশ শব্দটাই কখনো শোনেনি। বাইরের মানুষ, টাকা, এসব ধারণাও তাদের কাছে অজানা ছিল। তবুও তাদের ছিল নিজেদের সমাজ ব্যবস্থা, নিয়ম, সংস্কৃতি, একটি সম্পূর্ণ আলাদা জীবনধারা। তারা পৃথিবী থেকে হারিয়ে যায়নি, বরং পৃথিবী কখনো তাদের কাছে পৌঁছায়নি। নিউ গিনির সবচেয়ে গভীর রেইন ফরেস্টে বসবাসকারী করোয়াই উপজাতির বাড়ির বিশেষত্ব হল এই বাড়িগুলি 30 থেকে 40 মিটার উঁচুতে গাছের মাথায় তৈরি করা হয়, প্রায় 10 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতা। এসব ঘর বানানো হয় বাঁশ, তালপাতা আর গাছের ছাল দিয়ে তৈরি দড়ি দিয়ে। একটি বাড়ি বানাতে অনেক দিন সময় লাগে। যখন পরিবারে নতুন কারো বিয়ে হয় বা ঘরে নতুন সদস্য যোগ হয়, তখন তারা আবার নতুন ঘর তৈরি করে। পুরুষেরা গাছের উপর উঠে বাঁশের ছুরি আর পাথরের কুঠার ব্যবহার করে কাজ করে, এবং এই সরঞ্জামগুলি তাদের প্রধান হাতিয়ার। এত উঁচুতে ঘর বানানোর কারণ শুধু বিশ্বাস নয়, এটি তাদের বেঁচে থাকার বাস্তব কৌশল। জঙ্গলে বিষধর সাপ, বন্যপ্রাণী, এমনকি বর্ষাকালে নদীর জলও বিপজ্জনক হয়ে ওঠে। তাই গাছের মাথার উপর ঘরই তাদের কাছে সবচেয়ে নিরাপদ জায়গা। কিছু ঘর এত উঁচু যে বাইরের মানুষ উঠতেই সাহস করবে না। কিন্তু করোয়াইদের কাছে এই উচ্চতা গর্বের বিষয়, কারণ ঘর যত উঁচু, পরিবারকে তত শক্তিশালী ও সম্মানিত মনে করা হয়। আর এই ছোট ছোট ঘরের মধ্যে রয়েছে তাদের প্রয়োজনীয় সবকিছু: খাবার সংরক্ষণ, আগুন জ্বালানোর স্থান, ঘুমানোর জায়গা, আর পরিবারের গল্পে ভরা এক অদ্ভুত জগৎ। করোয়াইদের গাছের মাথার ঘরগুলির ভেতরে থাকে ছোট্ট একটি উনুন, বিশ্রামের কোণা, আর পরিবার নিয়ে বসবাসের জায়গা। সূর্য যখন গাছের ফাঁক দিয়ে আলো ছড়ায়, তখন ঘরটির ভেতর একটা উষ্ণ অনুভূতি তৈরি হয়। আর বাইরে বাতাস বয়ে গেলে গাছের ডালে ডালে শিশুদের হাসির শব্দ ভেসে আসে। প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এই সুরগুলি যেন তাদের প্রতিদিনের জীবনের সঙ্গীত। করোয়াইদের জীবন খুব সরল কিন্তু বাস্তবতায় ভরপুর। তারা মূলত শিকারী। কাঠ, পাথর আর নিজস্ব তৈরি অস্ত্র ব্যবহার করে শিকার করে। আধুনিক ধাতব বর্ষা তারা বাইরের উপজাতিদের সঙ্গে বিনিময় করে নিয়ে থাকে। তাদের প্রধান খাবারের মধ্যে সবচেয়ে পরিচিত হল সাগো পোকা, তালগাছের ভেতরে থাকা মোটা লার্ভা। যদিও আমাদের কাছে অস্বস্তিকর মনে হতে পারে, তবে এটি তাদের কাছে বিশেষ খাদ্য এবং শক্তি ও প্রোটিনের গুরুত্ব
গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া তারা কলা, আরবি ও সাগো চাষ করে থাকে। সাগো গাছের কাণ্ডের ভেতরে নরম অংশ থেকে তারা শ্বেতসার বের করে, যা তাদের প্রধান কার্বোহাইড্রেটের উৎস। গাছের ঘরেই তারা কাঠ ও পাথর দিয়ে বানানো উনুনে রান্না করে। রাত হলে রেইন ফরেস্টের গভীর অন্ধকারে সবকিছু ঢেকে যায়। তখন তারা রজন ভিত্তিক মশাল জ্বালিয়ে ঘরকে আলোকিত করে, আর নিচে শুকনো কাঠ জ্বালিয়ে রাখে যাতে পোকামাকড় কম আসে এবং আর্দ্রতা থেকে দূরে থাকা যায়। আমাদের কাছে এই জীবন কঠিন মনে হতে পারে, কিন্তু করোয়াইদের কাছে এটি স্বাভাবিক, প্রকৃতির সঙ্গে এক শান্তিপূর্ণ সহাবস্থান। তাদের সমাজে টাকার ব্যবহার নেই, তবে বিনিময়ের ব্যবস্থা রয়েছে। শূকর, ফল, অস্ত্রের বিনিময়ে তারা কাপড় বা অন্য সামগ্রী নিয়ে থাকে। পুরুষেরা শিকার করে, নারীরা ঘর সামলায় ও খাবার প্রস্তুত করে, আর শিশুরা বড়দের কাজ দেখে দেখে শিখে নেয়। তাদের স্কুল হলো প্রকৃতি, জঙ্গলই তাদের পাঠশালা, আর প্রতিটি গাছ, নদী ও প্রাণী তাদের শিক্ষক। প্রকৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তাদের বিশ্বাস সবকিছুর মধ্যেই আত্মা থাকে, নদী, বাতাস, গাছ, পশু পাখি। তাই বড় গাছ কাটার আগে তারা আত্মাদের কাছে অনুমতি চায়। তাদের ধারণা, যদি প্রকৃতিকে অসম্মান করা হয় তবে প্রকৃতি রাগ করবে এবং বিপদ ডেকে আনতে পারে। এই রীতিগুলি বিজয়ের নয়, বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার প্রতীক। যখন বাইরের পৃথিবী তাদের সম্পর্কে জানতে শুরু করলো, গবেষক, পর্যটক এবং মিশনারিরা ধীরে ধীরে সেই অঞ্চলে যেতে লাগলো। কিছু করোয়াই শিশু এখন ইন্দোনেশিয়ান ভাষা শিখছে, আর খুব সীমিতভাবে বাইরের কিছু জিনিস ব্যবহার করতে শুরু করেছে। তবুও তাদের মৌলিক জীবনযাত্রা এখনও রেইন ফরেস্টের সঙ্গে গভীরভাবে যুক্ত। গাছের মাথায় বাস করা এটা শুধু তাদের অভ্যাস নয়, বহু পরিবারের কাছে এটা তাদের শিকড়, তাদের পরিচয়। অভিযানের এই সময়েও করোয়াই জনগোষ্ঠী যেন প্রকৃতির সঙ্গে মানুষ কিভাবে সহাবস্থান করতে পারে তার জীবন্ত প্রতীক হয়ে আছে। ইন্দোনেশিয়ান সরকার এখন ধীরে ধীরে এদের কাছে পৌঁছাতে শুরু করেছে। আশেপাশে ছোট কিছু স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, এসবের মাধ্যমে এই মানুষেরা ধীরে ধীরে বাইরের পৃথিবীর ভাষা আর সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে। কেউ কেউ ইন্দোনেশিয়ান ভাষা শিখছে, চিকিৎসা সুবিধা নিচ্ছে, যোগাযোগ করছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, যদি তারা পুরোপুরি বন ছেড়ে বাইরে চলে আসে তবে কি তাদের প্রাচীন জীবনধারা টিকে থাকবে? কতদিন তারা এই উঁচু বাড়িগুলিকে ধরে রাখতে পারবে? কারণ তাদের কাছে এই বনই স্বাধীনতা, আর এই বাড়িগুলি তাদের শিকড়ের মতোই প্রিয়। কখনো কখনো উঁচুতে থাকা মানে কারো উপরে ওঠা নয়, বরং এমন একটা জায়গায় থাকা যেখান থেকে চারপাশের পৃথিবীকে আরও স্পষ্ট দেখা যায়, যেখানে নিজের অস্তিত্বটাকেই বেশি পরিষ্কারভাবে অনুভব করা যায়। পৃথিবী যতই দৌড়াক না কেন, পাপুয়ার গভীর বনে এখনও এমন মানুষ আছে যারা প্রকৃতির নিজের ছন্দে বাঁচে। বনের হৃদস্পন্দনের সাথে তাল মিলিয়ে, একটা হাসি দিয়ে, নিঃসঙ্গতাকে কাটিয়ে তাদের জীবন এমনই স্থির, এমনই স্বাভাবিক। এই ভিন্ন জীবনযাত্রা আমাদের দিকে একটাই প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি এখনও বাড়ির শব্দটার আসল মানে বুঝি, নাকি আমরা শুধু দৌড়াতে দৌড়াতে ভুলে গেছি কোথায় আমাদের আসল শিকড়? প্রকৃতির সাথে তাল মিলিয়ে থাকা এই যোদ্ধাদের সম্পর্কে আপনার কি অনুভূতি? আপনিও কি এমন জীবনযাপন করতে পছন্দ করেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।